সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। বরাবরের মতোই সৌদি খেজুরের চাষ, এর পরিচর্যা এবং রোগ মুক্তি এই বিষয়টি নিয়ে আমরা যে আলোচনা করে থাকি তারই একটি ধারাবাহিক পর্ব আজকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিনা জানি না, তবে আপনারা অবশ্যই আমাদের এই কাজটিকে উৎসাহ প্রদান করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন, আমাদের এই ভিডিওটিকে, যাতে করে ইউটিউবের যে নতুন অ্যালগোরিদম, সেক্ষেত্রে যদি আপনি ভিডিও লাইক না করেন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা বেশি জনের কাছে পৌঁছাবে না। আপনারা জানেন আমি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে এই কাজটি করি না, কারণ যদি আমার ব্যবসায়িক উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু আমি এখানে চারা বিক্রি করতাম, আমি অফশোর বিক্রি করতে চাইতাম, বা অন্যান্য যে কোনোভাবে চারা বিক্রি করার চেষ্টা করতাম, বা এখান থেকে আমার প্রফিট নিয়ে আসার আমি কাজটা করতে চাইতাম। তবে আপনারা জানেন, আপনারা অনেকেই ফোন দেন চারার জন্য, কিন্তু আমি বলেই থাকি যে আপনারা যারা অন্য বড় বাগান আছে যারা চারা বিক্রি করে তাদের কাছে সংগ্রহ করুন। আপাতত আমি চারা বিক্রি করতেছি না, বা আপাতত 2-1 বছরের মধ্যে আমার চারা বিক্রি করার কোনো নিয়ত নেই। কারণ আগে আমার নিজের বাগান, আমার জানেন আমার বাগানটি বীজ থেকে করা, সেক্ষেত্রে আগে আমার বাগানটি আমি মিনিমাইজ করে নিব, সবগুলো ঠিকঠাক করে নিব, এরপর আসলে আমি ব্যবসায়িক চিন্তাধারা করব, যেটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা, এখনকার এই চিন্তা ভাবনাটা আমার নেই। সেই ক্ষেত্রে আমি আশা করতে পারি আপনারা আমাকে সাপোর্ট দেবেন। তাই আপনাদের বলতেছি না যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, তবে আপনারা অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর যদি ভিডিওটি মনে হয় যে খুব মানসম্মত হয়েছে, তাহলে আপনার নিকট আত্মীয়র কাছে এটা শেয়ার করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। দর্শক, আপনাদের কাছে যদি আমি এখন প্রশ্ন করি যে আপনার যে সৌদি খেজুর বাগান আছে, এই বাগানের যে চাহিদা আপনার এটা কি, যে আপনি কি চান এই বাগান থেকে, তাহলে আপনার এই প্রশ্নের উত্তরে আমি মনে করি 95% লোক আমাকে বলবে যে বাধা কিভাবে নিয়ে আসতে পারবো। তাই আজকের এই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করব কি কাজগুলো করলে খুব তাড়াতাড়ি বাধা চলে আসবে। তো আমি এখানের মূল 3টি বিষয়ে আজকে উপস্থাপন করব, আমার কাছে যেগুলো যুক্তিসঙ্গত মনে হয়। আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে শুধরিয়ে দেবেন, এবং আমি যদি কোনো পয়েন্ট মিস করে যাই সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, কারণ অনেক সিনিয়র ভাইয়েরা আছেন, আমি নতুন মানুষ, তো আমিও শিখতে চাই আপনাদের কাছ থেকে। তো আমি যে 3টি কারণ সিলেক্ট করেছি, বা 3টি যে কাজ আমি সিলেক্ট করেছি, যে কাজগুলো করলে আমরা কিন্তু সৌদি খেজুরের ছোট গাছেও বাধা পেতে পারি। আমরা যে ছোট গাছে বাধা পেতে পারি কিভাবে, সেটা কিন্তু আমি আগের বছর দেখিয়েছি যে ছোট গাছেই বাধা এসেছিল। তো প্রথম যে বিষয়টি রয়েছে সার প্রয়োগ। আমি সার প্রয়োগকে 3টি ভাগে ভাগ করেছি। সার যে প্রয়োগ করব আমরা, এটাকে আমি 3টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি রেখেছি জৈব সার প্রয়োগ। প্রচুর পরিমাণে জৈব সার কিন্তু প্রয়োগ করতে হবে। আমি আপনাদের আবারও বলছি, প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে। সৌদি খেজুর এমন একটা গাছ, এই গাছটা জৈব সার প্রচুর পছন্দ করে, প্রচুর পরিমাণে জৈব সার পছন্দ করে এটা। আপনারা এক্ষেত্রে ভার্মি কম্পোস্ট, যেটা আপনারা কেঁচো সার নামে জেনে থাকবেন, সেটা ব্যবহার করতে পারেন। এরপর সেটা যদি না পান, আপনারা কাজী জৈব সার বা প্যারাগন জৈব সার, এই টাইপের জৈব সারের বস্তা পাওয়া যায়, 40 কেজি 50 কেজির বস্তা, এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা পচা গোবর, পুরনো গোবরটা ইউজ করতে পারেন, এটাও কিন্তু খুব ভালো কাজ করবে। আমি এবার গোবর এগুলোতে দিয়েছি, এবার আমি দেইনি, ভার্মি কম্পোস্ট দেইনি, এবার আমি জৈব সার বেশি দিয়েছি, জৈব সার হিসেবে দিয়েছি হলো গোবর সার। তো এখানে আমি এজন্যই এটা বললাম যে সৌদি খেজুরের গাছ বা পাম জাতীয় গাছ, পাম জাতীয় গাছ বলতে আপনারা বলতে পারেন হলো নারিকেল, খেজুর, পাম অয়েল, এই টাইপের গাছগুলো, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার পছন্দ করে। এগুলোকে যত জৈব সার দিবেন আপনি, গাছের গ্রোথ তত ভালো হবে, গাছ তত শক্তিশালী হবে। আমি যে সার প্রয়োগের 3টি স্টেপ বললাম, তার মধ্যে এক হলো জৈব সার প্রয়োগ। 2 নম্বর যে বিষয়টি রয়েছে রাসায়নিক সার প্রয়োগ। রাসায়নিক সার প্রয়োগ যেটা আছে, এই রাসায়নিক সারের বেশ কিছু সার আছে যেগুলো এই গাছটার জন্য প্রয়োজন। সবচেয়ে যে প্রয়োজন বেশি হয়
গাছের গ্রোথ এবং ফুল নিয়ে আসার জন্য টিএসপি সার, ট্রিপল সুপার ফসফেট, আপনারা এটা ব্যবহার করবেন। টিএসপি সার বেশি ব্যবহার করবেন। এবং এর পাশাপাশি আমাদের এই সৌদি খেজুর গাছ যে সারটা খুব পছন্দ করে রাসায়নিক সারের, সেটা হলো পটাশ, এমওপি, মিরুট অফ পটাশ। এই সারটা, লাল সার যেটা আপনারা অনেকে জেনে থাকবেন, বা পটাশ সার অনেকে জানেন, যে যেটাই বলেন একই কথা। এমওপি সার যেটা, এই সারটা কিন্তু আপনারা ব্যবহার করবেন। কারণ আপনারা জানেন এমওপি সার যেমন গাছকে দৃঢ় করে, তেমনি গাছের শিকড় বৃদ্ধি করতে কিন্তু সহায়তা করে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এমওপি সার ব্যবহার করতে পারেন। এবং এর যে 3 নম্বর স্টেপটা রয়েছে সেটা হলো অনুখাদ্য প্রয়োগ। অনুখাদ্য প্রয়োগ কি? অনুখাদ্য যে উপাদানগুলো আছে, এই পটাশ, তারপর হলো টিএসপি যেটা ফসফেট, এরপর সামান্য পরিমাণে ইউরিয়া দিবেন। ইউরিয়া খুব কম ব্যবহার করাই ভালো সৌদি খেজুর গাছে। এই সারগুলো হলো মুখ্য উপাদান। এখন গৌণ উপাদান কিছু আছে যেগুলো কিন্তু খুবই প্রয়োজন গাছের জন্য। এগুলোর মধ্যে আমি কয়েকটা নাম বলতেছি, আপনারা এটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এই অনুখাদ্যগুলো আমি এই সপ্তাহে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা যখন ভিডিওটি রেকর্ড করতেছি তখন আজকে নভেম্বরের 24 তারিখ। সেক্ষেত্রে এই সপ্তাহের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম দিকে আমি কিন্তু অনুখাদ্যগুলো প্রয়োগ করব। অনুখাদ্যগুলোর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কিন্তু একটি গাছের জন্য খুবই উপকারী জিনিস, আপনারা অবশ্যই ম্যাগনেসিয়াম প্রয়োগ করবেন। এরপর আছে জিঙ্ক, জিঙ্ক ব্যবহার করবেন। এরপর আছে হলো সালফার, সালফার কিন্তু গাছ দৃঢ় হতে সাহায্য করে। এরপর আপনারা দিবেন বোরন। বোরন কিন্তু খুবই উপকারী একটা জিনিস। আপনারা বোরনের কাজ শুনলে অবাক হয়ে যাবেন যে বোরন একাধারে আপনার গাছকে ফুল আনতে সাহায্য করবে, একাধারে আপনার গাছের ডালকে শক্ত করবে, একাধারে আপনার যে ফল আসবে সেই ফলটা ঝরে যেন না যায় সেই কাজটি করবে। তাহলে বুঝুন একটা বোরনের কিন্তু কতটা চাহিদা একটা গাছের জন্য, যে কতগুলো কাজ করে বোরন একসঙ্গে। এবং এর সাথে আপনারা আরো কিছু উপাদান মিশাতে পারেন। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো জিপসাম। জিপসাম কিন্তু শিকড়ের ক্ষেত্রে প্রচুর কাজ করে, তাই আপনারা কিন্তু অবশ্যই জিপসাম ইউজ করবেন। তাই আমি এই যে 5টি অনুখাদ্যের নাম বললাম, ম্যাগনেসিয়াম, সালফার, বোরন, জিঙ্ক, জিপসাম, এই 5টা উপাদান অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। এটি গেল সারের পর্যায়ে, সার প্রয়োগের। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে পানি সেচ। পানি সেচ কিন্তু শীতকালে, যখন আমরা নভেম্বরে চলে এসেছি, এরপর কিন্তু বাংলাদেশের আবহাওয়ায় তেমন বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে আর্দ্রতা যেহেতু কম, মাটি থেকে কিন্তু রস চলে যাবে। আর সৌদি খেজুর এমন একটা গাছ, এটা উপরে গরম নিচে ঠান্ডা পছন্দ করে। এক কথায় উপরে সূর্যের তাপ খুব পছন্দ করে, নিচের দিকে পানি খুব পছন্দ করে। তবে অতিরিক্ত পানি দিতে যাবেন না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত পানি হলে এর শিকড় পচা রোগ ধরে যেতে পারে। তাই আপনার মাটি, বাগানের যে মাটির অবস্থা, এটাকে বিচার করবেন। এটা বিচার করে আপনারা ঠিক করবেন আসলে কি পরিমাণে এখানে পানি আপনারা ব্যবহার করবেন। তবে হ্যাঁ, অবশ্যই রস ভালো থাকতে হবে জমির মধ্যে। আপনারা যদি আপনাদের বেলে মাটি হয় বা বেলে দোআঁশ হয়, এমন হতে পারে আপনার মাটি যদি খুবই শুষ্ক হয়ে যায়, তাহলে আপনারা 7 দিন বা 10 দিন পর পর পানি দিবেন। বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি হলে আপনারা 15 দিন পর পর পানি দিতে পারেন। এঁটেল মাটি হলে আপনারা 20 দিন পর পর পানি দিতে পারেন। সেক্ষেত্রে পানির ধারণ ক্ষমতা এঁটেল মাটির বেশি হয়ে থাকে বা বরেন্দ্র অঞ্চলের, সেক্ষেত্রে আপনারা 20 দিন পর পর পানি দিতে পারেন। আমার বেলে দোআঁশ মাটি, সেজন্য আমি 15 দিন পর পর পানি দিই। তবে আমি বছরের প্রথম দিকে শেষ, তাই লাগালাগি 7 দিন পর পর দিয়েছি। এরপর আমি 15 দিন পর পর দিব। আমি শেষ দিয়েছি গত 22 তারিখে আবার নতুন করে। তাহলে এদিকে 8 দিন, ওদিকে আমি আগামী 7 তারিখের দিকে হয়তো শেষ দেবো অনুখাদ্যগুলো দেওয়ার পর। বাগানটা আমি এখন পরিষ্কার করবো, আগাছাগুলো ফুলফিল এরপর আর কি। তাই এক্ষেত্রে পানি কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না, এর রস কমিয়ে ফেলা যাবে না। এমনও হয়, আমি বড় ভাইদের কাছ থেকে শুনেছি, তাদের অভিজ্ঞতা বেশি যেহেতু, আমাদের তাদের অভিজ্ঞতা সম্পর্কে একটু জানা উচিত, যে এমনও হয়ে থাকে অনেক সময় যে পানির অভাবে বাধা বের হতে ধরেও বের আর হয় না, শুকিয়ে যায় ভিতরে পানির জন্য। পানির স্বল্পতা হলে বাধা কিন্তু বের হবে না, বা এমন হতে পারে বের হলেও ঝরে পড়ে যাবে, আপনার খেজুর আটকাবে না ওখানে।
সেক্ষেত্রে পানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমি আপনাদের বাগানে পানি সেচ দিয়েছি কিভাবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। আমি একটা বড় নালা করেছিলাম, এই দিক থেকে দেখতে পাচ্ছেন আমার মেশিন এই দিকে বসে, সেক্ষেত্রে এই নালা দিয়ে পানি আসতো। এরকম আমি এই ছোট ছোট জায়গা করে দিয়েছিলাম কেটে কেটে, এগুলোতে কিন্তু আমি পানি ঢুকিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ আমি পানি দিয়েছি। দেখতে পাচ্ছেন মাটিটা বেশ রসালো মাটি, দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমরা 15 দিন পর পর কিন্তু এখানে সেচ প্রদান করব। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু আমরা এটা প্রয়োগ করেছি, পানিগুলো প্রয়োগ করেছি। তবে আপনারা কিন্তু রিং করেও করতে পারেন, পানি দেওয়ার কিন্তু পদ্ধতি আছে বেশ কিছু। সেক্ষেত্রে আপনার রিং পদ্ধতিতেও পানি দিতে পারেন। এই যে দেখুন এখানে এই গাছটা, এই গাছগুলো স্থানান্তর করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই গাছটার কিন্তু চারদিকে একটা রিং করা আছে, সেখানে পানি প্রয়োগ করা হয়। আপনারা এই পদ্ধতিটাও কিন্তু ফলো করতে পারবেন, আপনাদের যেটা সুবিধা হয় সেটাই আপনারা করবেন। তবে এতটুকু আপনাদের মাথায় রাখতে হবে যেন গাছের পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়ার সম্ভাবনা থাকে, গাছে যেন রসের কমতি না হয়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, বাধা আসবে না। সেই ক্ষেত্রে এই বিষয়টায় আপনারা অবশ্যই সচেতন থাকবেন, যাতে করে আপনার জমিতে পানির কোনো ঘাটতি না হয়। এটা আপনাদের অবশ্যই সচেতনতার দৃষ্টিতে দেখতে হবে। আর গাছগুলোতে যখন আপনারা জৈব সার, পানি এগুলো ভালোভাবে প্রয়োগ করবেন, দেখুন গাছগুলোর কালার দেখুন, গাঢ় সবুজ কালার ধারণ করেছে। তো এটি হচ্ছে আসলে এটাই বোঝানোর বিষয়। আশা করি আমি আপনাদের এই বিষয়টি বুঝাতে পেরেছি। দর্শক, 3 নম্বর যে বিষয়টি রয়েছে, 3 নম্বর কাজ যেটা, সেটা আরো গুরুত্বপূর্ণ। আপনার গাছকে সুস্থ রাখতে হবে। এখন আপনারা জানেন সৌদি খেজুরের গাছকে রোগ মুক্ত রাখতে গেলে কি কি করতে হয়, আপনাদের ন্যূনতম হয়তো ধারণা আছে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি যে আপনার গাছের সবচেয়ে বড় রোগ হবে হলো ছত্রাক জাতীয় রোগ বা শিকড় পচা রোগ। শিকড় পচা রোগ একটি ছত্রাক জনিত রোগ, এই একটি রোগ। দ্বিতীয়ত পোকার আক্রমণ। এই দুইটি রোগ কিন্তু এখানে বেশি হয়ে থাকে। বা এর মধ্যে আর একটি রোগ হয় পাতা ছোট হয়ে যাওয়া রোগ। সেক্ষেত্রে আমি পাতা ছোট হয়ে যাওয়া রোগ নিয়ে আলাদা একটা ভিডিও করব। তো প্রথমত আমি আলোচনা করব ছত্রাকনাশক নিয়ে। আপনার গাছে কিন্তু ছত্রাক লাগতে দেওয়া যাবে না। ছত্রাক যদি গাছে লেগে যায়, ওই গাছটা যদি সার্ভাইভ করতে যায়, তাও কিন্তু 4-5 মাস, 6 মাস, 7 মাসও সময় লেগে যেতে পারে একটা গাছে ফুলফিল সার্ভাইভ করে যেতে। সেক্ষেত্রে আপনাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যেন গাছে কোনোভাবেই ছত্রাক আক্রমণ না করে। ছত্রাকের কয়েকটি ওষুধের নাম আমি বলে দিচ্ছি, আপনারা যেটা পান সেটাই ব্যবহার করতে পারেন। এর মধ্যে রয়েছে এমিস্টার টপ, এসকোর, সবিক্রন, অটোস্টিন, রিডোমিল গোল্ড। এরপর আপনাদের রয়েছে ম্যানসার, ব্লিটক্স। এরপর আপনারা আরো ব্যবহার করতে পারেন টিল্ট। এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ছত্রাকনাশক হিসেবে। এগুলো আশা করি ভালো কাজ করবে। এছাড়া আপনারা ম্যানকোজেব বা কার্বানডিজাম, এই দুইটি গ্রুপের যে কোনো একটা ওষুধ নিতে পারেন, ভালো কাজ করবে। এটা যদি আপনারা 15 দিন পর পর স্প্রে করেন, আমি বলবো না যে আপনাদের কোনো দিনই ছত্রাক হবে না, হতেই পারে। আমরা রেগুলার দেওয়ার পরে অনেক সময় ধরে যায়, সেই ক্ষেত্রে ব্যবস্থা নিতে হয়। তবে অনেকটা এখান থেকে আপনারা ভালো থাকবেন, আপনাদের গাছগুলো অনেক ভালো থাকবে। দ্বিতীয়ত যে ওষুধটি রয়েছে সেটা হলো কীটনাশক। এখানে কিন্তু বেশ কিছু পোকার আক্রমণ হয়, যেমন রেড বিটল ইউভিল এবং 2 গন্ডার পোকা, এই দুটি হলো মুখ্য। এই পোকাগুলো কিন্তু কি করে, যদি রেড বিটল পোকা ধরে তাহলে আপনার গাছের গোড়ায় ধরবে এবং গাছের গোড়ায় ঢুকে ভিতরে গর্ত করে ভিতরে ঢুকে গাছের মস্তিষ্কটা খেয়ে ফেলে। সেক্ষেত্রে গাছটা মারা যাবে ধীরে ধীরে। আর যদি গন্ডার পোকা ধরে তাহলে কিন্তু গাছের উপর দিক থেকে ঢুকে ও মাঝের পাতাগুলো নষ্ট করে দেবে ফুটো করে। তাই এই দুটো পোকা থেকে মুক্তি পেতে চাইলে আপনারা কি করবেন, প্রত্যেক 2 মাসে একবার করে গাছের যে ছোবলাগুলো, এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতে দানাদার বিষ যে পাওয়া যায়, দানাদার বিষ, পুরাটন বা অন্যান্য যেগুলা, সেগুলো ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন একবার। এবং 15 দিন পর পর আপনারা যে ছত্রাকনাশক স্প্রে করবেন, তার সাথে একটা কীটনাশক ব্যবহার করবেন। কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন ক্যারাটে, ডাসবান, এরপর আপনারা সবিক্রন, নাইট্রো, ফাইটার। এই
কীটনাশকগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, এগুলো বেশ ভালো কাজ করবে আপনাদের। এটি হলো আমাদের এই 3টি কাজ। তবে এক্ষেত্রে আরেকটি কাজ আপনারা করতে পারেন, আপনারা পিজিআর স্প্রে করতে পারেন। পিজিআর নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করব, আশা করছি এর পরের ভিডিওটাতে আমরা পিজিআর বিষয়ে আলোচনা করব। পিজিআর এর কাজ কি এবং কোন কোন পিজিআর ব্যবহার করা যেতে পারে এই বিষয়ে ভিডিও করব। তবে আপনাদের এই যে 3টি কাজ বললাম আমি, এই 3টি কাজ যদি করেন তাহলে অবশ্যই গাছে খুব তাড়াতাড়ি বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কাজ করে যেতে পারি, ফল দেওয়ার মালিক আল্লাহ। সেক্ষেত্রে আমরা এই 3টি কাজ করলে কিন্তু গাছ প্রচুর পুষ্টি পাবে। অর্থাৎ জৈব সার, রাসায়নিক সার এবং অনুখাদ্য এটা প্রয়োগ, সার প্রয়োগ। 2 নম্বরে হলো পর্যাপ্ত পরিমাণ পানি সেচের ব্যবস্থা, অতিরিক্ত নয়, যতটা গাছ নিতে পারবে এবং গাছের প্রয়োজন ততটা। এবং তৃতীয়ত হলো গাছকে সুস্থ রাখা, ছত্রাক থেকে মুক্ত রাখা, পোকা থেকে মুক্ত রাখা এবং পিজিআর স্প্রে করা। পিজিআর বিষয়ে আমরা পরবর্তীতে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। যদি ওই ভিডিওটি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে পিজিআর বিষয়ে আমরা ভিডিও চাই, এবং আমার ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে হবে। অবশ্যই আপনার নিকটাত্মীয়র কাছে শেয়ার করে দেবেন, কারণ সৌদি খেজুর চাষ খুব কঠিন একটি কাজ, যেটা আমাদের সবাইকে মিলে মিশে করতে হবে, একে অপরের জ্ঞানের সাথে বলতে হবে। আমার ভুল থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।